Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার আছে। ক্রীড়াঙ্গনে অনেক ঘটনা ঘটছে, ফুটবল অঙ্গনে ঘটনা ঘটছে, ক্রিকেট অঙ্গনে ঘটনা ঘটছে। উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে ক্রিকেট টিম কিন্তু ইন্ডিয়ার জন্য ফ্লাই করতে গেছে এবং এর আগে গতকাল তারা একটা সংবর্ধনাও পেয়েছিল। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা যেটা শুরু করতে চাই মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা আপডেট নিয়ে। আমরা যতদূর জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। আগামী 26শে অক্টোবর বাফুফে নির্বাচনের সভাপতি পদে লড়বেন তিনি। বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলের সভাপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় সংগঠকদের একটি প্ল্যাটফর্ম থেকে। এর আগে 2020 বাফুফে নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হওয়ার জোর প্রচার চালালেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই ফুটবল সংগঠক। এবার বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরই নিজের প্রার্থিতা ঘোষণা করলেন তরফদার রুহুল আমিন। তার প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ সাবেক অনেক ফুটবলাররা। এককভাবে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পেয়েছি, তরফদার রুহুল আমিন তিনি ঘোষণা দিয়েছেন যে সভাপতি পদে তিনি প্রার্থী হবেন। এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে কাজী সালাউদ্দিন 3 টার্ম বাফুফের সভাপতি ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি এবার সভাপতির জন্য প্রার্থী হিসেবে আর নাই, যদিও মাসখানেক আগে তিনি বলেছিলেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। সো সামহাও একদম পুরো আলোচনাটাই কিন্তু পাল্টে গেছে সঞ্জনা। সিচুয়েশনটা পাল্টে গিয়েছে এবং যারা সাবেক ফুটবলাররা ছিলেন এবং অনেক বিডি আলট্রাস নামের যে ভক্ত সমর্থকদের যে সংগঠনটা ছিল তারাও কিন্তু বলছিলেন যে তারা কাজী সালাউদ্দিনকে আর ফুটবলের এই অংশটাতে চান না। একটা পর্যায়ে দেখো আমি কি হয়েছে যে ক্রিকেট বোর্ড থেকে পাপন এবং বাফুফে থেকে সালাউদ্দিনের অধ্যায়ের আসলে সমাপ্তি ঘটেছে। দৃশ্যমান পরিবর্তনের জায়গাতে আমরা দেখতে পেয়েছি। তবে এই ব্যাপারটা একটু টুইস্টপূর্ণ কেন? 2020 সালে নির্বাচনের আগে আমার মনে আছে তরফদার রুহুল আমিন তিনি প্রার্থী হতে চেয়েছিলেন এবং ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাজী সালাউদ্দিন সেই জায়গাটায় নির্বাচিত হয়েছিলেন। এবার যেটা ঘটলো সেটা হচ্ছে কাজী সালাউদ্দিন একদিন আগে ঘোষণা দিলেন যে তিনি আর নির্বাচনে প্রার্থী হবেন না বা তিনি আর প্রেসিডেন্টশিপের জন্য লড়াই করবেন না। ঠিক তার একদিন পর তরফদার রুহুল আমিন সাহেব তিনি ঘোষণা দিলেন যে ওয়েল আই এম কামিং দেয়ার। সো সামহাও এই পুরো ব্যাপারটা একটু নাটকীয় ব্যাপার মনে হচ্ছে না? একদমই খুবই নাটকীয় ছিল। তবে আসলে কি হতে যাচ্ছে সেটা পর্যন্ত নিশ্চয়ই আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য আছে। সেটা হচ্ছে যে প্রার্থী হিসেবে তরফদার রুহুল আমিন সাহেবের প্রতিদ্বন্দ্বী কারা থাকবেন কিংবা প্যানেলটা কেমন হবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আজকের যে আয়োজনটা ছিল সেই আয়োজনে একজন উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার এবং জাতীয় কোচ। মানিক ভাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঠিক এই পর্যায়ে। মানিক ভাই, প্রথমত যে প্রশ্নটা আপনাকে করতে চাই, এর আগে 2020 সালে তরফদার রুহুল আমিন সাহেব ঠিক আগ মুহূর্তে নির্বাচনের আগে সরে দাঁড়িয়েছিলেন। এবার যেটা ঘটলো কাজী সালাউদ্দিন সাহেব তিনি ঘোষণা দিলেন যে তিনি আর নির্বাচন করবেন না, প্রেসিডেন্টশিপের জন্য প্রার্থী থাকবেন না। ঠিক তার একদিন পর তরফদার রুহুল আমিন সাহেব ঘোষণা দিলেন যে তিনি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে থাকবেন। তো পুরো ব্যাপারটা একটা টুইস্টফুল কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা কাকতালীয় একটি ব্যাপার। এই জন্য যে সালাউদ্দিন ভাই নির্বাচন করবেন বলেছিলেন, আলটিমেটলি উনি করবেন না ঘোষণা দিয়েছে। তারপর পরে আমরা যে একটা প্যানেল নিয়ে কাজ করছিলাম ওখানে একজন যোগ্য প্রার্থী খুঁজছিলাম, সেটা হলো তাকে দেওয়া যায়। তখন আমরা সম্মিলিতভাবে আমাদের সিদ্ধান্ত হলো যে একজন যোগ্য প্রার্থী তরফদার মোহাম্মদ রুহুল আমিনই হতে পারেন, কারণ উনি জেলার সাথে তার ফুটবলের সংশ্লিষ্টতা আছে, বাংলাদেশের ফুটবল নিয়ে উনি কাজ করেছেন এবং তার ডাইনামিক পাওয়ার আছে, যে ফুটবলের কাজ করার পিছনে লিডারশিপ পাওয়ার আছে। যে কারণে আমরা ওনাকে বেছে নিয়েছি যে উনি থাকলে হয়তো আমাদের প্যানেলটা অত্যন্ত শক্তিশালী হবে এবং তার পিছনে কাজ করার আমার নিজেরই অভিজ্ঞতা আছে। আমি কোচ ছিলাম ওনার টিমে এবং আমি তাকে দেখেছি যে তিনি আসলে ডাইনামিক, যেটা বলেন ওইটা করেন। তো উনি অনেকদিন যাবত চেষ্টা করে যাচ্ছেন। উনি বৈষম্যের শিকার হয়েছিলেন, ওই বৈষম্য থেকে বেরিয়ে এসে আজকে তাকে ঘোষণা দেওয়া হলো যে
উনি নির্বাচন করবেন এবং আমাদের প্যানেল থেকেই সেই সভাপতি পদে নির্বাচন করবেন। যদিও আমাদের পরিপূর্ণ প্যানেলটি এখনো হয়নি, কিন্তু আগামীতে হয়তো আমরা সেটা নিয়ে কাজ করছি, কারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। মানিক ভাই, আমি এই ক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাই যে একটা প্যানেলে তো শুধুমাত্র সভাপতি থাকেন না, ফুটবল ফেডারেশনের নীতি নির্ধারণী আরও অনেক পর্যায়গুলো থাকে। একটা বিষয় আমরা ছোটবেলা থেকে খুব কমন প্র্যাকটিস দেখে আসি, যারা মোটামুটি একটু বিত্তশালী থাকেন তারাই নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন। তো যারা বিত্তশালী না, তাদেরও তো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার একটা জায়গা আছে। আপনি কি এই জায়গাটা তো বিশ্বাস করেন যে এখানে একটা সমন্বয় থাকা অবশ্যই প্রয়োজন? না, সভাপতি পদটা যেটা আমরা নির্ধারণ করেছি ওটা ঠিক আছে। তারপরে যে কাজগুলো হবে আমরা যাদেরকে নিয়ে কাজ করবো, এখনো কিন্তু এটা ঠিক হয়নি। কিন্তু সবাই বিত্তশালীর পেছনে ঘুরলে তো হবে না, কাজের লোক লাগবে। এখন সেই কাজের লোকগুলো আমরা কারা হতে পারি এখনো সেটা নির্ধারণ হয়নি। আমরা শুধু সভাপতিটা ডিক্লেয়ার করে রাখলাম যে উনি সভাপতি পদে দাঁড়াবেন, এবং তার পাশে আমরা যারা আছি এবং আমাদের সকলে মিলিয়ে কিন্তু একটা প্যানেল নির্ধারণ করব। শুধু ওখানে অর্থের পিছনে আমরা ঘুরবো না, তার পাশাপাশি আমার কাছে আমাদের যোগ্য প্রার্থী যারা কাজ করবে, ফুটবল নিয়ে ডেভেলপমেন্ট কাজগুলো করবে, টেকনিক্যাল পার্ট গুলো দেখতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু একটি প্যানেল তৈরি হবে। সবার সমন্বয়ে একটি প্যানেল তৈরি হবে। সেই প্যানেলটি হবে যে আমাদের মানে আগামী দিনের ফুটবলের ভবিষ্যৎ। মানিক ভাই, কাজী সালাউদ্দিনের অধ্যায়ের তো সমাপ্তি ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে বাফুফের কাছ থেকে বা বাফুফের ফুটবলের অঙ্গনে আপনি কি কি পরিবর্তন প্রত্যাশা করছেন বা কি কি পরিবর্তন আশা করছেন? দেখেন, এই সালাউদ্দিন সাহেব যেইভাবে যা দিয়ে গেছেন বা যা নিয়ে গেছেন সেটা মূল্যায়ন করব যখন যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিকজ উনি দেশকে ফুটবলের জন্য কিছু দিয়েও যেতে পারেন না, নিয়ে গেছে অনেক কিছু। যে ঘাটতিটা থেকে যাবে বা আগামী 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 যারা ফুটবল ফেডারেশনে আসবেন তার জন্য একটা চ্যালেঞ্জিং ওয়ার্কেবল মানে ওয়ার্ক করার জন্য একটা ক্ষেত্র তৈরি হবে। সেই কাজটি করতে হবে কঠিন ভাবে, সততার সহিত, নিষ্ঠার সহিত, এবং সবাই যদি মিলে একসাথে কাজ করতে পারে তবেই ওই জায়গা থেকে আমরা উঠতে পারবো বলে আমি বিশ্বাস করি। মানিক ভাই, শেষ একটা প্রশ্ন করে আসলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা সংস্কারের নামে গেল 3 বছর ধরে পড়ে আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এই যে গেল এতগুলো বছরে ফুটবলের জন্য স্পেসিফিকলি এখন পর্যন্ত কোনো স্টেডিয়াম কিন্তু আমরা দেখতে পাই নাই। এই যে অবকাঠামোগুলো, জায়গাগুলো, ইভেন ফিফা ট্রেনিং সেন্টার নিয়ে অনেক কথাবার্তা শুধু আমরা কথাবার্তাতেই শুনেছি, সেগুলো কাগজে কলমেই হয়তো বা রয়ে গেছে। এই জায়গাগুলো তো নিশ্চয়ই আপনি একজন সাবেক খেলোয়াড়, কোচ, ডেফিনেটলি একদম রুট লেভেল থেকে আপনি চিন্তা করেন, এই জায়গাগুলোর একটা দৃশ্যমান উন্নতি তো অবশ্যই আপনি প্রত্যাশা করবেন। অবশ্যই, তবে এটা একদিনের ব্যাপার হবে না, কারণ এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটা স্টেডিয়াম তৈরি করতে অনেক বছর লাগে। তো অবশ্যই ফুটবলের স্টেডিয়াম প্রয়োজন আছে, এবং যেই স্টেডিয়াম গুলো আছে ডিস্ট্রিক্ট লেভেলে, যে স্টেডিয়াম, এগুলোর সংস্কারের প্রয়োজন রয়েছে। মাঠ খেলার উপযোগী মাঠ করার প্রয়োজন রয়েছে। এগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে। যারা আগামীতে আসবে, আমি মনে করি এগুলার একটা বিরাট কাজ তাদের কাছে থেকে যাবে, যে মাঠের উপযোগী, খেলার উপযোগী মাঠ তৈরি করা। স্টেডিয়াম শুধু হলেই হবে না, ওই স্টেডিয়ামে পরিপূর্ণভাবে হয়তো মানুষ হবে না, কিন্তু যেই মানুষগুলো হবে সেখানে যাতে সুন্দরভাবে বসে খেলা দেখতে পারে সেই আয়োজনও করতে হবে আমাদের। তো আমি মনে করি যে সামনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের অনেক কাজ রয়েছে, সেই কাজের অংশ হিসাবে আমি নিজেও থাকতে চাই। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। মানিক ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার এবং কোচ। এবার একটু ক্রিকেটের প্রসঙ্গে নজর রাখতে চাই। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর এবার মিশন ইন্ডিয়া, তবে রোহিতদের বিপক্ষে সিরিজটা যে সহজ হবে না সেই বাস্তবতা জানেন নাজমুল শান্ত। দেশ ছাড়ার আগে টাইগার অধিনায়ক জানান, চ্যালেঞ্জিং হলেও 2 টেস্টেই জেতার জন্য নামবে দল। বলছেন এবার ব্যাট হাতেও রাখতে চান অবদান। ভারত সফরের সব থেকে অনিশ্চয়তার নাম ছিল এই চান্দিকা হাথুরু সিংহে। আপাতত অবশ্য বরখাস্তের খাতায় নাম ওঠেনি। রাতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে ভারতের বিমান ধরতে দেখা গেল সেই চান্দিকাকে।
রাশভারী চান্দিকা হাত মেলালেন, ড্রেসিং রুমেও নাকি বদলে গেছেন এই লঙ্কান। তার মতোই অবশ্য বদলে গেছে পুরো দল। রোববার সকালে বিমানবন্দরে মুশফিক মিরাজদের এই হাসিখুশি চেহারাটায় বদলে যাবার বার্তায় দিচ্ছে। এর পেছনে পাকিস্তান সিরিজের জয় যে টনিক হয়ে কাজ করেছে লাল সবুজ দলটার জন্য, তবে ভারত সিরিজে সে একই প্রত্যাশা আর বাস্তবতা যে আলাদা সেটা জানেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। পাকিস্তানের মাটিতে রীতিমতো গতির ঝড় তুলেছিল পেসাররা, সেটা নিশ্চিতভাবে জানে ভারত। তাই তো উইকেট তৈরিতে টাইগারদের শক্তিটা মাথায় রাখবে দলটা। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বলে উঠতে হবে ব্যক্তিগতভাবে, যেখানে চিন্তার নাম শান্তর ব্যাট। শান্তি কবে ফেরাবেন শান্ত? আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। কাউন্টিতে সাকিবের পারফরমেন্স নিয়েও দারুণ খুশি অধিনায়ক। তবে ভারতকে হারাতে হলে যে একটা টিম হিসেবে খেলার বিকল্প নেই, সেটাও যাবার বেলায় তার সতীর্থদের মনে করিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং সে সঙ্গে সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান, কিন্তু দুজনের ব্যাটে কিন্তু রান খরা আছে। চলতি বছর হাফ সেঞ্চুরির দেখানে সব মিলিয়ে 100 রানও করতে পারেন নাই কেউ। তবুও নিজেদের পারফরমেন্সে চিন্তিত নন শান্ত, ভরসা রাখছেন প্রস্তুতিতে। সাদা পোশাকে প্রায় 1.5 যুগ পার করছেন সাকিব আল হাসান। লম্বা এই সময়ে টেস্ট ডেবিউর সবুজ ক্যাপটাও রং হারিয়েছে। প্রশ্ন ওঠে, দিন বদলের নিয়ম মেনে সাকিবের পারফরমেন্সও রং হারায়নি তো, বিশেষ করে ব্যাটিংয়ে? ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কথাটার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। নাজমুল হোসেন শান্ত অপরিচিত নন। দল জিতলেই যে শুধু চলে না, ক্রিকেটে অধিনায়ককে রীতিমতো পারফর্ম করে উদাহরণ হতে হয়। সেটা পারেননি বলেই মুমিনুলের ক্যাপ্টেন্সি ছাড়তে হয়েছিল। শান্তর সাথে থাকা তামিমও দিনের পর দিন সমালোচিত হয়েছেন। ভিন্ন দুজন মানুষ হলেও শান্ত সাকিবের গল্পটা একই। তাদের ব্যাটে রান নাই, দুজনই আবার ব্যাট করেন দলের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ দুটো জায়গায়। কাউন্টিতে সাকিব এক ম্যাচে নিয়েছেন 9 উইকেট। সেই ম্যাচেই ব্যাটার সাকিব 2 ইনিংস মিলিয়ে করেছেন মোটে 12 রান। পাকিস্তানেও বোলিং ভালো করেছেন, ব্যাটিংয়ে ব্যর্থতার সেই নিত্যচিত্র। ছবিতে হাসলেও চলতি বছরে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যাট হাসছে না। 7 বছর আগে টেস্ট সেঞ্চুরি পাওয়া সাকিব তার 17 বছরের টেস্ট ক্যারিয়ারে এর চেয়ে বাজে বছর আর পার করেছেন মাত্র একটা, 2007-এ এই ফরম্যাটের অভিষেক বছরে। অ্যাজ ইউজুয়াল আগে যা প্রত্যাশা করতো এখনো তাই করছে, খুবই ভালো। আমার মনে হয় প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে। বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। শান্তর অবস্থা আরও নাজুক। লাস্ট 9 ইনিংসে 59, চলতি বছর 4 টেস্টে সংগ্রহ সর্বসাকুল্যে 90। ক্যাপ্টেন তবুও আশাবাদী। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। ব্যর্থতার সাথে ঘর করলেও শান্ত সাকিবের প্রস্তুতি নিয়ে কারোরই দ্বিমত থাকার কথা না। শান্ত প্রস্তুতি নিয়েছেন দেশে, সাকিব বিলেতে। প্রশ্ন ওঠে, জ্বলে ওঠার মঞ্চ বানাতে পারবেন তো চেন্নাই কিংবা কানপুরের 22 গজকে? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টি20-তে 10 রানের জয় পেয়েছে বাংলাদেশ। এ দল এই জয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনটা ভালো যায়নি টাইগ্রেস ব্যাটারদের। স্বাগতিক বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লাল সবুজের দল। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 97 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ 21 বলে 26 রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। 2 ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা লঙ্কান মেয়েদের সামনে সিরিজ বাঁচানোর দারুণ সুযোগ ছিল, তবে ব্যাটিং ব্যর্থতায় তারাও বেশি দূর এগোতে পারেনি। 8 উইকেটে 87 রানে থেমে যায় লঙ্কানরা। চেন্নাইয়ের মাটিতে স্পিন নয়, পেস দিয়ে ঘায়েল করতে চায় টিম ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যমের খবর, টিপিক্যাল কালো মাটির উইকেট নয়, চেন্নাইয়ের লাল মাটির উইকেটে খেলবে টিম ইন্ডিয়া। উইকেটে ঘাসও থাকবে। পাকিস্তানে যেখানে পেস দিয়ে বাবরদের উড়িয়েছে টাইগাররা, চেন্নাইয়ে পেস বান্ধব উইকেটে তাই চমকের জন্ম দিচ্ছে। প্রথম দিন থেকেই বল ঘুরবে, 2 দিন বাদে উইকেট থেকে ধুলো উড়বে। যুগ যুগ ধরে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের এটাই রীতি। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, টিপিক্যাল কালো মাটির উইকেট না, সাকিব, মিরাজ, তাইজুলদের কথা মাথায় রেখে চেন্নাইয়ের লাল মাটির উইকেটে খেলবে টিম ইন্ডিয়া। উইকেটে ঘাসও থাকবে। পাকিস্তানে বাংলাদেশি পেসাররা দাপট দেখিয়েছে, সিরিজ জয়ের পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে 10 উইকেটের সবগুলো নিয়েছেন রানা হাসানরা। তাহলে কেন পেস দিয়ে টাইগারদের ঘায়েলের ছক কষছে ম্যান ইন ব্লুজ? বুমরাদের সাফল্যের হার এক্ষেত্রে একটা কারণ হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে তারা যতখানি পরীক্ষিত, রানা হাসানরা ততখানি নন। পাশাপাশি অতিরিক্ত পেস সামলাতে রোহিত কোহলিরা যতখানি দক্ষ, টাইগার টপ অর্ডারে সেখানে আছে দুর্বলতা। পেস বান্ধব উইকেটের কথা শোনা গেলেও চেন্নাইয়ে কোহলিরা স্পিন কেন্দ্রিক অনুশীলন করেছেন। 3-4 জন নেট বোলাররা কোহলিদের পরীক্ষা নিয়েছেন। শুভমান গিলরাও একের পর এক সুইপ খেলে স্পিনারদের সামলেছেন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। সিডনি ম্যারাথন 2024 এই ইভেন্টটা সফলভাবে সম্পন্ন করেছেন যমুনা টেলিভিশনের আলামিন মিয়া। পাহাড়ি রাস্তার কঠিন এই ম্যারাথনের লক্ষ্য পূরণে শেষ পর্যন্ত অবিচল ছিলেন তিনি। বাংলাদেশের এই ম্যারাথনের আগে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ব্রাইটন ম্যারাথন 2024 সফলভাবে সম্পন্ন করেছিলেন। রান ফর বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বিশ্বের উল্লেখযোগ্য ম্যারাথনগুলোতে অংশ নেন আলামিন। 2023 সালে ভারতের টাটা মুম্বাই ম্যারাথনেও সফল অংশগ্রহণ ছিল তার, আর ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন নিউ ইয়র্ক ম্যারাথনে। সিডনি ম্যারাথন সম্পন্ন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত আলামিন মিয়া। কৃতজ্ঞতা জানান তার পাশে থাকা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বর্তমানে যমুনা টিভির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত আছেন আলামিন মিয়া। This is my 4th marathon, full marathon. Sydney course is a very tough course. There's a lot of uphill and downhill. It's a new experience. It's the toughest marathon, but Sydney is a nice city. I enjoy a lot. হি এনজয়েড আ লট। আলামিন ভাই আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাকে এবং সানজানাকে স্পেশাল ট্রিট দিবেন। আমরা এত সুন্দর করে অ্যানাউন্সমেন্টটা আজকে দিয়েছি তার এক্স্যাক্টলি, এবং সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।